ফরিদপুরের নগরকান্দায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, প্রাণ হারানো সবাই অ্যাম্বুলেন্স আরোহী। কক্সবাজারে আদালত চত্বরে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ একজনকে নেওয়া হয়েছে হাসপাতালে, আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। ফরিদপুরের নগরকান্দায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, প্রাণ হারানো সবাই অ্যাম্বুলেন্স আরোহী। কমছে রাহামের ভয়াবহতা, দিনের শুরুতেই আরো ৪ শিশুর প্রাণহানির খবর, নোয়াখালী জেলায় প্রথম মৃত্যু। এখন অতিরিক্ত হাম বাড়ি গেছে নোয়াখালীতে, এখন সারা বাংলাদেশে হাম বাড়ি গেছে। জ্বর, কাশি এবং পাতলা পায়খানা হয়েছে, এখন হামের লক্ষণ আর কি। ঢাকার বাইরে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। দর্শক আমন্ত্রণ, সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়েছেন একজন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। ঘটনা হচ্ছে আজকে 11টার দিকে সকালে কক্সবাজারের সদরের ঝিলংজা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত মেম্বার, তিনি একটি মামলায় হাজিরা দিতে কক্সবাজার আদালতে আসছিলেন এবং আসার পরপরই আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, যে এখানে অনেক মানুষ যেখানে দেখতে পাচ্ছেন জড়ো হয়েছে, সেই জায়গায় তাকে আগে থেকে উৎপেতে থাকা একটি পক্ষ, অর্থাৎ তার সাথে একটি এলাকায় একটি খালেক গ্রুপ বলা হয়, তার সাথে খালেক গ্রুপের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল এবং আমরা দেখেছি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে আগেও গোলাগুলির ঘটনা ঘটেছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। তো এবং আজকে যখন লিয়াকত আলী মেম্বার এখানে আদালতে আসেন, তখন আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী, অর্থাৎ যারা গুলি করেছে, তারা উৎপেতে থাকা লোকজন তাকে গুলি করার সাথে সাথে এবং লিয়াকত মেম্বারের সাথে থাকা লোকজনও গুলি করেছে বলে আমাদেরকে যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন। এবং এটির পরপরই কিন্তু আদালত পুরো এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যারা বিচার প্রার্থী বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, পুরুষ মহিলা যারা এসেছেন, সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন গোলাগুলির ঘটনার সাথে সাথে গুলির আওয়াজ শোনার সাথে সাথে সবাই যার যার মতো করে দৌড়াতে শুরু করে এবং একটা আতঙ্ক বিরাজ করে। এই পরিস্থিতিতে তৎক্ষণাৎ কিন্তু যারা এখানে পুলিশ, যেহেতু তার পাশেই লাগোয়া হচ্ছে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়, এবং পুলিশ সাথে সাথে এখানে ঘটনাস্থলে আসেন এবং আমরা এই পর্যন্ত যা পেয়েছি, এখানে ঘটনার পরপরই পুলিশ তৎক্ষণাৎভাবে 3 জনকে আটক করতে সক্ষম হয়েছেন, যারা বিভিন্নভাবে জড়িত ছিল এই ঘটনার সাথে, এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন গুলিবিদ্ধ হয়েছে এবং অনুযায়ী আরেকজন গুলিবিদ্ধের কথা আমরা শুনতে পাচ্ছি, সেই হচ্ছে অবশ্যই পুলিশ সদস্য বলে তা আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা বলছেন। যদিও পুলিশের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাইনি এবং পুলিশ যেটি বলছে, এই ঘটনার সাথে যারা জড়িত, কারা কারা জড়িত, তাদেরকে ধরতে তারা অভিযান চালাচ্ছেন, তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং ঘটনাস্থলে আমরা দেখেছি এবং রক্তাক্ত অবস্থায় এখনো পর্যন্ত ব্লাড পড়ে আছে মেঝেতে। তো এই ঘটনার পরপরই এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন এবং আমরা এটিও খবর পাচ্ছি, যদিও এখনো নিশ্চিত নই, লিয়াকত মেম্বারের সাথে থাকা একজনকে হয়তো লিয়াকত মেম্বারকে নিয়ে গেছে কিনা সেটিও নিশ্চিত নয়। একজনকে যারা গুলি করেছে প্রথমে, তারা অপহরণ করে নিয়ে গেছে, এমনটি আমরা শুনতে পাচ্ছি।
এহসান, সেখানকার বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণই নেই। গত 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। নোয়াখালীতে হামে এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল। এদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 19 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 46 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 72 জন রোগী। এদিকে হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে 52 জনের। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 73 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। ছোঁয়াচে এই রোগ ও উপসর্গে এখন পর্যন্ত দেশে 5 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত সংখ্যা 62,000-এরও বেশি। এই পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। হাম ও পরিস্থিতির আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। যদি গেল 24 ঘন্টায় বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, এবং এ নিয়ে বরিশাল বিভাগে টোটাল 44 জনের মৃত্যু হলো এই মৌসুমে। এবং গেল রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়েছে। এবং গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে উপসর্গ নিয়ে 147 জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 37 জন। এবং এখানকার 3টি হাম কর্নারে সব শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং বেশিরভাগ শিশুকেই আমরা দেখেছি যে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, কারণ এখানে যে আসন রয়েছে বা যে সিট রয়েছে, সিটের যে কমতির কারণে কিন্তু এই শিশুদের মেঝেতে দিতে হয়। এবং যারা সিটে জায়গা পাচ্ছেন সেখানেও কিন্তু 2 জন 3 জন করে। তবে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তারা বলছেন যে আসলে চিকিৎসকরা আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, তবে বেশিরভাগ যে মেডিসিন রয়েছে, যে ঔষধ রয়েছেন, সেটি বাইরে থেকে কিনতে হচ্ছে, সরবরাহ নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে প্রয়োজনের তুলনায় মানে যে পরিমাণ শিশু এখানে ভর্তি হতে পারে তার চাইতে বেশি শিশু ভর্তি হচ্ছে। এ কারণে আসলে যে সরবরাহ রয়েছে সেটি শেষ হয়ে গেছে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, প্রতিদিনই কিন্তু হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 50 জনের বেশি রোগী ভর্তি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগ শিশুকে আমরা দেখেছি মেঝেতে চিকিৎসা নিতে। জ্যোতি। কাউসার, আপনাকে ধন্যবাদ। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর গরু ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন সহ 5 কনস্টেবলকে ক্লোজ করেছে বগুড়া হাইওয়ে রেঞ্জ। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল, অন্যান্য স্থানে যে চাঁদাবাজি চলছে সেসব জায়গায় ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশ কি বলছে? যদি আসলে সিরাজগঞ্জের পুলিশ সুপার অনেকটা কঠোর অবস্থান নিয়েছে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে তিনি কিন্তু ইতিমধ্যেই পর্যাপ্ত পরিমাণে পুলিশের উপস্থিতি নিশ্চিত করেছেন এবং মহাসড়ক নিরাপদ রাখতে কিন্তু অনেক ব্যবস্থা নিয়েছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার এবং সেই সাথে বগুড়া হাইওয়ে যিনি পুলিশ সুপার তিনি রয়েছেন। আসলে গত পরশুদিন অর্থাৎ গত বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ হাইওয়ে থানায় অধীন হাটিকুমরুলের যে ঘটনাটি ঘটে সেই ঘটনার বিষয়টি জানতে চাচ্ছি এখানকার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সাথে। সেদিনের তোফাজ্জল হোসেন সহ মোট 6 জন টিমে ছিল, তাদের কি এখন পরিস্থিতি? জি ধন্যবাদ। আমরা হাটিকুমরুল হাইওয়ে থানার পক্ষ থেকে এখানে দিন রাত কাজ করছি। প্রায় 150 জন পুলিশ এই মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে আছি। আমরা দিন রাত কাজ করতেছি, আমার টিম কাজ করতেছে। এখানে কোনো চাঁদাবাজি বা এ ধরনের কোনো অপরাধের যদি কোনো তথ্য থাকে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। এরকম কোনো চাঁদাবাজির তথ্য আমাদের কাছে এর পর্যন্ত নাই। আমাদের পুলিশ সদস্যদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার একটা মৌখিক অভিযোগ পাওয়া গেছে, জানা যায়। যাওয়ার পর প্রেক্ষিতে তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে এখন আপনার বগুড়া রিজিয়ন অফিসে তারা সংযুক্ত আছে। যদি এটা ঘটনার সত্যতা পাওয়া যায় অবশ্যই তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি। অন্যান্য জায়গায় তো এরকম চাঁদাবাজি হচ্ছে, আমাদের কাছে অভিযোগ আসছে, সেই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন? আমরা আমাদের কঠোর নজরদারির মধ্যে আছে। আমি বলতে পারি যে আমার হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় কোথাও কোনো ধরনের চাঁদাবাজি নাই। এ ধরনের চাঁদাবাজির যদি আমাদের কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
আপনাকে যেমনটি শুনছিলেন যে আসলে যে কোনো তথ্য পাওয়া মাত্রই কিন্তু এখানকার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি কিন্তু ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে মহাসড়কে কোনো প্রকার কোনো চাঁদাবাজি থাকবে না, মহাসড়ক থাকবে একদম নির্বিঘ্ন নিরাপদ, এবং এবারে যে ঈদ যাত্রা যেন একদম নির্বিঘ্নে নিরাপদে হয় সেজন্য কিন্তু সিরাজগঞ্জ পুলিশ সুপারও কিন্তু প্রচুর পরিমাণে এখানে পুলিশ নিয়োজিত রেখেছেন এবং তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ নিয়োজিত রেখে মহাসড়ককে নিরাপদ রাখার চেষ্টা করেন। তবে এখানকার যে চাঁদাবাজির যে অভিযোগটি আসছে সেই চাঁদাবাজি অভিযোগটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছেন তাদের কিন্তু এখান থেকে বগুড়া রেঞ্জে তাদেরকে এখান থেকে ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা যথাযথভাবে তথ্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জের প্রতিটি মহাসড়কে অর্থাৎ সকাল থেকে আমি লক্ষ্য করেছি তেমন কিন্তু আসলে কোনো চাঁদাবাজি কিন্তু আমরা লক্ষ্য করিনি। বিশেষ করে ঘটনার পর থেকেই কিন্তু আসলে অনেকটাই সজাগ রয়েছে পুলিশ সহ তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। জ্যোতি। রুবেল, আপনাকে ধন্যবাদ। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। এ বিষয়ে আরও খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, হাট বেচাকেনা কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা ঠিক কি বলছেন জানাবেন। যদি রাজশাহীর সিটি হাটে নসিমন, করিমন, ভটভটি সহ বিভিন্ন যানবাহন নিয়ে কিন্তু যারা এই এলাকার খামারি রয়েছেন, কৃষক রয়েছেন, তারা কিন্তু পশু আনতে শুরু করেছেন সকাল থেকে। কিন্তু তারা এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে রাজশাহীর এই সিটি হাটে পশুর সরবরাহ সেটি বেলা যত গড়াচ্ছে তত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই এলাকার বেশিরভাগই কিন্তু খামার এবং বাড়িতে 2টি, 1টি, 4টি, 5টি যারা কৃষক রয়েছে, রাখাল রয়েছে, যারা গরু লালন পালন করে বাড়িতে দেশি জাতের গরু, সেগুলোই কিন্তু আসছে এখন মূলত। এই বেলা 12টার পরে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে হাট কিছুটা জমে উঠতে শুরু করেছে এবং রাজশাহীর সিটি হাটের এই গোটা এলাকাতে কিন্তু পশু সরবরাহ সেটি বৃদ্ধি হয়েছে। তবে হাটে ক্রেতার সংখ্যা কিছুটা কম, ক্রেতার সংখ্যা দুপুর 2টার পরে আসলে বৃদ্ধি পাবে। এখন বেচাকেনা কিছুটা কম, তবে বিক্রেতারা আশায় রয়েছেন। এর মধ্যে রাজশাহীর এই সিটি হাটে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ, নোয়াখালী সহ বিভিন্ন জেলার যারা ব্যাপারী রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং তারা এই হাট থেকেই মূলত বড় সাইজের, মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু কিনবেন। কিনে আমার পাশেই ঠিক অনেকগুলো ট্রাক রয়েছে, ট্রাকে কিন্তু লোড করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু সেখানে ভালো দামে তারা বিক্রি করবেন, তাদের প্রত্যাশা কিন্তু তেমনটি। এবং রাজশাহীর সবথেকে বড় হাট এই সিটি হাট, এবাদেও তাহেরপুর, বানেশ্বর হাটেও কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছিল। আমি বিগত দিনে কিন্তু সেটি দেখাচ্ছিলাম এবং আজকে ক্রেতা বিক্রেতাদের যে হাক ডাক সেটিও কিন্তু শুরু হয়েছে এবং এই ছোট মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো 34 থেকে 35 হাজার টাকা মনে, আর বড় সাইজের যে গরুগুলো সেগুলো 30 থেকে 33 হাজার টাকা মনে দাম ঠিক করা হচ্ছে। একটি গরুর এই মনের হিসাব, আনুমানিক একটি মনের হিসাব করে আসলে এই দামটি ঠিক করা হচ্ছে এবং গত বছরের থেকে এবছর কিন্তু গরুর দাম প্রায় 10 থেকে 15 হাজার টাকা বেশি এবং হাটে আমি যতটুকু দেখছি যে 2 থেকে 3 মনের গরু সেটি বিক্রি হচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, মাঝারি 3 থেকে 4 মনের গরু 1,20,000 থেকে 1.5 লাখ টাকা এবং 4 থেকে 6 মনের গরু বিক্রি হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ টাকা এবং তার বেশি। এখন পর্যন্ত রাজশাহীর সিটি হাটে পশুর সরবরাহ সেটি কিন্তু শুরু হয়েছে এবং বেলা যত গড়াবে দাম পাইকার কিন্তু ক্রেতারা কিন্তু আসতে থাকবে এবং হাট কিন্তু জমজমাট হয়ে উঠবে। জ্যোতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছি কুষ্টিয়ায় আমাদের আরেক সহকর্মীর কাছে, রুহুল আমিন বাবুর কাছে। বাবু, বেচাকেনা কতটা জমলো আর গরুর দাম সম্পর্কে জানাবেন। যদি বেচাকেনা এখন একেবারে জমজমাট। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুপাড়া পশুহাটে। তো এখানে কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটি আমরা একটু জানানোর চেষ্টা করবো। আসলে আমরা একজনের সাথে কথা বলতে চাই এই মুহূর্তে যে আপনি গরু বিক্রি করলেন কত টাকায়? আমি গরু বিক্রি করলাম 1,55,000 টাকা। তাকে এখানে হাসিল দিতে হলো কত বাজারে খরচ? আমি গরু হাসিল দিয়েছি 500 টাকা। আমি বিক্রেতা ছিলাম এবং সেটা যারা ক্রেতা ছিল, ক্রেতার একটা নির্দিষ্ট পরিমাণ রেট আছে, সেটা তারা ক্রেতারা এটা দিয়েছে। বাজারে আর কোনো খরচ দিতে হয়েছে না, বাজারে আর কোনো খরচ দিতে হয়নি। পর্যাপ্ত নিরাপত্তা আমি দেখতে পাচ্ছি, তাছাড়া বাজারের সামগ্রিক পরিবেশ দেখে আমি সন্তুষ্ট। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলতে চাই, আসলে এখানে যারা বাজার পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, এই বাজারে আপনারা ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে কি পরিমাণ করে টাকা দিচ্ছেন, হাসিল দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে আমরা আগে নিতাম 100 টাকা টিপ খরচ, আর
চালান দিতাম 500 টাকা। এখন যেহেতু ঈদের বাজার, আমাদের লোকবল ছিল আগে যেমন 20 জন, এখন 100 জন। না, আপনি জাস্ট মানে নিচ্ছেন কত, বিক্রেতার কাছ থেকে কত এবং ক্রেতার কাছ থেকে কত? আমরা নিচ্ছি টোটালে 1000 টাকা। টোটালি 1000 টাকা। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে বিক্রেতার কাছ থেকে 1200 টাকা চাচ্ছেন। 1200 টিপ খরচে 200 টাকা বাড়ানো হয়েছে। টিপ খরচ হলো যে বিক্রি করবে তার কাছ থেকে 200 টাকা নেওয়া হচ্ছে, আর যে কিনতেছে তার কাছ থেকে 1000 টাকা। ধন্যবাদ আপনাকে। এইভাবে আসলে বেচা কেনা একেবারেই জমজমাট হয়ে উঠেছে, এবং যে আসলে এই যে যতগুলো পশু হাট রয়েছে কুষ্টিয়া জেলা জুড়ে প্রায় 16টি হাট রয়েছে, এবং অস্থায়ী কিছু হাট কিন্তু ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি আসলে যে খাস কালেকশনের যে সহজ একটি বিষয় রয়েছে জেলার প্রশাসনের পক্ষ থেকে, সেটাও কিন্তু চলছে, যেটার জন্য কিন্তু সাধারণ ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু বঞ্চিত হচ্ছে। তবে এটার একটি যথেষ্ট নিয়মতান্ত্রিকের ভিতরে থাকার প্রয়োজন বলে মনে করছেন যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে। জ্যোতি। বাবু, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।